জাতিসংঘের পতাকা তলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। সশস্ত্র পুলিশ বাহিনীকে যুগোপযোগী করার প্রত্যয়। নতুন অর্থ বছরের বাজেট উত্থাপন কাল। অগ্রাধিকার পাচ্ছে সেবা খাত, বরাদ্দ বাড়লেও স্বচ্ছ ব্যবহার চ্যালেঞ্জিং হবে বলছে বিশেষজ্ঞরা। বগি লাইন চুক্তির 2.5 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ জামালপুর রুটে ট্রেন চলাচল শুরু। রাজশাহী হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত 4। এবং ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল। আয়োজক 3 দেশে বর্ণাঢ্য আয়োজনে ডামাডোল। শেষ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার বড় জয়। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। জটিল বিশ্ব পরিস্থিতিতে দেশের সশস্ত্র ও পুলিশ বাহিনীকে আরও আধুনিক এবং যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকা সেনানিবাসে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশ সবসময় যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের শান্তিনীতি মেনে চলবে বলেও জানান সরকার প্রধান। মফিউর রহমানের রিপোর্ট। ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে আয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী শান্তিরক্ষী পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেন তিনি। বক্তব্যের শুরুতে শান্তিরক্ষী মিশনের সদস্যদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ শান্তি রক্ষা দিবসের এই দিনে আমি সারা বিশ্বের সেই সব সাহসী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। পরে তিনি বলেন, জটিল বিশ্ব পরিস্থিতিতে জাতিসংঘ মিশনগুলোতে কাজ করা অনেক বেশি কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান বিশ্ব এক জটিল পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে। পরিবর্তিত ভূ রাজনৈতিক সমীকরণ এবং প্রযুক্তি দ্রুত বিবর্তনের ফলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জগুলো এখন অনেক বেশি বহুমুখী এবং ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সশস্ত্র এবং পুলিশ বাহিনীকে নিয়ে বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, সব বাধা পেরিয়ে বাহিনীগুলোকে পেশাদার ও শৃঙ্খলাবদ্ধ রাখা হবে। বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে দেশের সশস্ত্র বাহিনী কিংবা সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা কখনো কখনো জনমনে বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে 1975-এর 7ই নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সবসময় শান্তিকামী পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। কোনো আগ্রাসন নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠাকেই প্রাধান্য দেওয়া হবে। বাংলাদেশ যে কোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক কূটনৈতিক ও জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। জাতিসংঘের অধীনে বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশ তার পেশাদারিত্ব ও সুনাম অক্ষুণ্ণ রাখবে বলেও প্রত্যাশা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। দৃঢ়ভাবে প্রত্যাশা করি আগামী দিনেও যারা আন্তর্জাতিক অঙ্গনে দায়িত্ব পালন করতে বিভিন্ন দেশে যাবেন, তারাও একইভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম সমুন্নত রাখবেন। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এবার বাজেট প্রসঙ্গ। দু 2026-27 অর্থ বছরের বাজেট উত্থাপন করা হবে কাল। এতে সেবা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার আভাস দিয়েছে সরকার। গুরুত্ব পাচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন খাত। তবে বিশেষজ্ঞদের মতে গেল কয়েক অর্থ বছরে এসব খাতে বরাদ্দ বাড়লেও তার সুফল গুণগত মান উন্নয়নে প্রত্যাশিতভাবে প্রতিফলিত হয়নি। তারা বলছেন, বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অর্থের কার্যকর ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। অন্যথায় সাধারণের কাছে বাড়তি বরাদ্দের সুফল পৌঁছাবে না। বিস্তারিত জানাচ্ছেন বিজন কুমার।
গেল কয়েক অর্থ বছরে সেবা তথা শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবহন ও যোগাযোগ খাতে উল্লেখযোগ্য বরাদ্দ দেওয়া হলেও সেবার মান, জবাবদিহি ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই গেছে। অর্থনীতিবিদরা বলছেন, আসন্ন প্রস্তাবিত উন্নয়ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। অর্থনীতির অর্ধেকেরও বেশি কিন্তু এই বিভিন্ন রকমের সেবা খাত তার উপর নির্ভর করে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য রয়েছে এবং এছাড়া দেশের পরিবহন খাত এবং ব্যাংক, ইন্স্যুরেন্স এবং কমিউনিটি সার্ভিস, রিয়েল এস্টেটের খাত রয়েছে। 2024-25 অর্থ বছরে শিক্ষা খাতে জিডিপির 1.69% বরাদ্দ দেওয়া হলেও পরের অর্থ বছরে তা নেমে আসে 1.53%। তবে আসন্ন বাজেটে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার আভাস দিয়েছে সরকার। বিশেষজ্ঞদের মতে, বরাদ্দ বাড়লেই হবে না, শিক্ষার গুণগত মান উন্নয়নে সেই অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। যে শিল্পের জন্য বা অর্থনৈতিক উন্নয়নের জন্য, কর্মসংস্থানের জন্য যে ধরনের শিক্ষা প্রয়োজন, সেরকম ভাবে আসলে শিক্ষাকে তৈরি করা যায়নি। বাজেটটা কেমন ভাবে সাজাতে হবে যাতে করে আসলে দক্ষতা ভিত্তিক শিক্ষা তো সেটা তৈরি হয়। এদিকে স্বাস্থ্য খাতে 2024-25 অর্থ বছরে জিডিপির 0.74% বরাদ্দ ছিল। পরের অর্থ বছরে তা বাড়িয়ে 1.21% করা হয়। তবে বিশেষজ্ঞদের দাবি, বরাদ্দ বাড়লেই তা যথাযথভাবে বাস্তবায়ন ও ব্যয়ে সংশ্লিষ্টদের রয়ে গেছে সক্ষমতার ঘাটতি। দীর্ঘ অনেক বছর বাংলাদেশের স্বাস্থ্য বাজেটে জিডিপির 1%-এরও কম বরাদ্দ দেওয়া হচ্ছিল এবং এই বরাদ্দটাও আমাদের স্বাস্থ্য বিভাগ ব্যবহার করতে সমর্থ ছিল না। ব্যয়ের কার্যকারিতা বাড়াতে এবং স্বাস্থ্য খাতের সেবার মান উন্নয়নে খাতের পরিকল্পনা ও বাস্তবায়ন ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ। এই বাজেটের একটি বড় দিক হওয়া উচিত পাবলিক হেলথ কেয়ারটাকে সুসংগঠিত করে একটি অধিদপ্তরে রূপান্তর করা। অন্যদিকে ইতিমধ্যেই বেসরকারি স্বাস্থ্য খাতের কলেবর সরকারি স্বাস্থ্য খাতের কলেবরের 1.5 গুণের মতো হয়েছে। অতএব এই দিকটিকে নজরদারির আওতায় আনায়, জবাবদিহিতার আওতায় আনায়। অন্যদিকে শিক্ষা ও স্বাস্থ্যের পাশাপাশি আসন্ন বাজেটে গুরুত্ব পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। বিশেষজ্ঞরা বলছেন, এ খাতে বিবেচনায় রয়েছে বেশ কয়েকটি মেগা প্রকল্প। তবে বরাদ্দ দেওয়ার পাশাপাশি চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এডিপি যেটা হতে যাচ্ছে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রায় 3,08,000 কোটি টাকা কিন্তু সংস্থান সেখানে রাখা হচ্ছে এবং এটা কিন্তু রেকর্ড হতে যাচ্ছে। বাজেটটাকে আমি মনে করি গণপরিবহন বান্ধব হওয়া, পরিচালনার দিকে মনোযোগী হওয়া, পাশাপাশি যে অবকাঠামোগুলো তৈরি হয়ে গেছে সেটাকে ব্যবহার উপযোগী করা। 2024-25 অর্থ বছরে পরিবহন ও যোগাযোগ খাতে জিডিপির 1.43% বরাদ্দ ছিল, যা 2025-26 অর্থ বছরে বেড়ে দাঁড়ায় 2.14%। নতুন বরাদ্দের পাশাপাশি বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রেও সতর্ক থাকার মত দিয়েছেন এই বিশেষজ্ঞ। যখনই আমি ঋণ নিয়ে একটা বড় প্রকল্প করছি, খেয়াল রাখতে হবে যে আমাদের জিডিপির যে গ্রোথের কথা বলি সেটা 8 থেকে 10%-এর মধ্যে যেন থাকে, নাহলে আসলে এটা ফিউচার জেনারেশনের উপরে তাদের ঋণের একটা বড় বোঝা কিন্তু যে পড়তে পারে, এই সংখ্যা কিন্তু থেকেই যায়। শুধু বরাদ্দ বা গুরুত্ব নয়, নিশ্চিত করতে হবে বাজেটের কার্যকর ব্যবহারও। নতুন বাজেট সাধারণ মানুষের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে, এটাই এখন দেখার বিষয়। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। গ্রামাঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই উদ্যোগ নিয়েছেন বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এজন্য প্রতিটি উপজেলায় 31 শয্যার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে ড্যাব আয়োজিত আলোচনার এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তার আদর্শ বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। ডেঙ্গু নিয়ে চিকিৎসকদের সতর্ক থাকার পরামর্শ দেন সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রেসিডেন্ট থাকাকালীন সময় 31 শয্যা 30 শয্যা হাসপাতাল করলেন। তারই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী, দেশমাতা মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সেই 31কে সারা বাংলাদেশ ব্যাপী স্বাস্থ্য খাতের প্রসারের লক্ষ্যে 50 শয্যায় উন্নীত করলেন। আজকে প্রধানমন্ত্রী সকল হাসপাতালকে, যেগুলি 31 বা 50 বা 31 আছে, all shall be converted to 101 101 শয্যা বিশিষ্ট হাসপাতাল হতে যাচ্ছে। আমরা কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। এ মামলায় সব আসামি পলাতক রয়েছেন। গেল 13ই মে প্রসিকিউশনের দেয়া 3টি অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আইনগতভাবে বিচ্ছেদের আগে নতুন করে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।
অভিযোগ প্রমাণ না হওয়ায় দুপুরে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত এই রায় দেন। তামিমা সুলতানা তার আগের বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে শেষ হওয়ার আগেই ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন। এমন অভিযোগের প্রেক্ষিতে নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন প্রথম স্বামী রাকিব হোসেন। মামলাটি প্রায় 5 বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আজ রায় দেন আদালত। বগি লাইন চুক্তির 2.5 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ জামালপুর রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল 10টার দিকে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ রেল ক্রসিং এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি। ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে। দর্শক, বগি উদ্ধার সহ ট্রেন চলাচলের সবশেষ খবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুবায়েত বাপ্পি। আমরা চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, কতক্ষণ আগে বগি উদ্ধার করা সম্ভব হয়েছে? ঢাকা জামালপুর রুটের এই মুহূর্তে চিত্র আপনি কি দেখছেন? এ বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে, জানাবেন আমাদের। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে কিন্তু ময়মনসিংহের ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন কিন্তু রক্ষা পেয়েছে। তো আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে সকাল 9:30টার দিকে কিন্তু ময়মনসিংহ নগরীর যে 3 কোনা পুকুর পাড় এবং কলেজ রুট এলাকার যে মাঝামাঝি যে অংশ, সেই অংশে কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যে পাওয়ার সেই কারটি লাইনচ্যুত হয়। তো আমরা যেটি জেনেছি যে এই লাইনচ্যুতির আগে কিন্তু একটি ভয়াবহ ঘটনা ঘটে গেছে। সেটি হলো যে 3 কোনা পুকুর পাড় থেকেই কিন্তু যে ট্রেনের বগিটি প্রথমে লাইনচ্যুত হয় এবং প্রায় আধা কিলোমিটার কিন্তু ট্রেনে হেঁচড়ে নিয়ে আসার পর কিন্তু যে এই ইটাখোলা যে এলাকা, সেই ইটাখোলা এলাকায় কিন্তু ট্রেনটি নিয়ন্ত্রণ করতে পারে ড্রাইভার, যে কারণে কিন্তু সেই ট্রেনের চালককেও কিন্তু অনেকেই অভিনন্দন জানিয়েছেন যে এত ভয়াবহ একটি দুর্ঘটনা থেকে কিন্তু এই ট্রেনকে রক্ষা করতে পেরেছেন। এবং আমরা যে বিষয়টি দেখেছি যে এর আগে যে রেলের যে কালভার্ট ছিল, সেই কালভার্টের অনেকগুলো স্লিপার কিন্তু খুলে গেছে, ভেঙে গেছে এবং আপনি জানেন যে কাঠের স্লিপারের পাশাপাশি কিন্তু রেল লাইনে কিন্তু আপনার সিমেন্টের ঢালাই করা স্লিপারও থাকে, সেগুলো কিন্তু অনেক জায়গায় ভেঙে গেছে। তবে দীর্ঘ চেষ্টার পর কিন্তু 12:30টার পর কিন্তু উদ্ধারকারী ট্রেন কিন্তু সেই ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার করেছে এবং এই মুহূর্তে কিন্তু সেই উদ্ধারকৃত ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে অবস্থান করছেন। আপনি জানেন যে ব্রহ্মপুত্র সকালে জামালপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। তবে এই ঘটনায় কোনো হতাহতর ঘটনা ঘটেনি, তবে সে সাধারণ যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগে ছিলেন এবং আতঙ্কগ্রস্ত ছিলেন। তবে স্থানীয়রা যেটি বলছেন, যখন ট্রেনটি লাইনচ্যুত হয় তখন কিন্তু বিকট একটি শব্দ হয় এবং কার যে বগি, পাওয়ার কারের যে বগি, সেই বগির 4টি চাকায় কিন্তু লাইনচ্যুত হয়ে যায় এবং সাধারণ মানুষজন, স্থানীয় লোকজন ছুটি করে আসে এবং তাদের সহায়তায়, রেলওয়ে কর্মকর্তাদের সহায়তায় কিন্তু এখানে উদ্ধার কাজ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে এবং এখন কিন্তু ময়মনসিংহ ঢাকা জামালপুর রেল লাইন স্বাভাবিক রয়েছে। তো সোনিয়া, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির সর্বশেষ। বাপ্পি, আপনাকে ধন্যবাদ। রাজশাহীর মোহনপুর উপজেলার খারইল মিল ঘরের সামনে মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও 1 জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার খারইল মিল ঘরের সামনে একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষে মাহিন্দ্রাটি দুমড়ে মুচড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। এদিকে হবিগঞ্জের মাধবপুরে ড্রাম ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দে জামতৈল পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে 7টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় 40 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে চাঁদ সুইটসের সামনে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই তা আশেপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। 1 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শেরপুরের শ্রীবর্দীতে সীমান্তবর্তী সৌমসরী নদীতে একটি ব্রিজের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে 5 গ্রামের 15 সহস্রাধিক মানুষ। খরস্রোতা এই নদীতে
নড়বড় কাঠের ব্রিজ দিয়েই প্রতিদিনই পারাপার হতে হচ্ছে শিশু বৃদ্ধদের। এলাকাবাসী বলছেন, স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেলেও টেকসই ব্রিজ নির্মাণ না হওয়া হতাশাজনক। স্থানীয় সরকার, প্রকৌশল বিভাগ এবং জনপ্রতিনিধিরা বলছেন দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা হবে। মইনুল হোসেন প্লাবনের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। শেরপুরের শ্রীবর্দীতে সীমান্তবর্তী এলাকার সোমেশ্বরী নদী উপজেলার 5 গ্রামের কয়েক হাজার বাসিন্দার যোগাযোগের মাধ্যম এটি। তবে দীর্ঘদিনেও এখানে তৈরি হয়নি টেকসই কোনো ব্রিজ। ছোট একটি কাঠের সাঁকো দিয়েই প্রতিদিন পারাপার হতে হচ্ছে এই অঞ্চলের বাসিন্দাদের। নাব্যতা হারিয়ে নদীটি এখন পরিণত হয়েছে খালে। গভীরতা কমে যাওয়ায় পানি ধরে রাখতে পারে না সোমেশ্বরী। একটু বৃষ্টি হলেই কানায় কানায় ভরে দুকুল ছাপিয়ে উপচে পড়ে পানি। এতে দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটছে স্থানীয়দের। সীমান্ত তীরবর্তী নদী হওয়ায় বিপাকে বিজিবি সদস্যরাও। একটি সেতুর অভাবে বর্ডারে ঠিকমতো টহল দিতে পারছেন না তারা। যাতায়াতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী সহ রোগীরা। স্থানীয়দের অভিযোগ, দেশ স্বাধীনের পর থেকে সেতুর দাবি থাকলেও তা বাস্তবায়ন হয়নি। একটু পানি বাড়তে হলে ব্রিজ ভাঙে যায়। স্রোতের সময়, বৃষ্টির সময়, বর্ষাকালে আমরা স্কুলে ঠিক মতো যেতে পারি না। আমাদের ব্রিজের কারণে আমাদের পথ এটা বন্ধ হয়ে যায়, নৌকাও পাওয়া যায় না। যদি রাস্তাটা যদি সরকারে যদি আমাদের কোনো একটা ব্যবস্থা করে দিত বা ব্রিজটা করে দিত, তাহলে আমাদের খুব একটু এই পাহাড় উত্তরা লাগার জন্য আমাদের খুবই ভালো হতো। এলজিইডি কর্মকর্তা বলছেন, সেতু নির্মাণের নকশা ও মাটি পরীক্ষা শেষে প্রকল্পটির প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে নির্মাণ কাজ। বর্তমানে আমাদের এমপি মহোদয়ও এই ব্রিজটার ব্যাপারে আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে, মিনিস্ট্রির সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে যথেষ্ট তৎপরতার সাথে চেষ্টা করছে যেন ব্রিজটা হয়, এবং আমরাও সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছি। আশা করি এই ব্রিজটা খুব শীঘ্রই হয়ে যাবে আর কি। সেতু নির্মাণে জটিলতা নিরসনের আশ্বাস দিলেন সরকার দলীয় এই সংসদ সদস্য। এলজিইডির মিনিস্টার সাহেবের সঙ্গে কথা বইলা, চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বইলা, যেহেতু তারা বলল যে 100 মিটারসে সম্ভব, আমি চেষ্টা করব ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই যেন 100 মিটারসের মধ্যে ফেলে টেন্ডারের প্রক্রিয়া আমরা যাইতে পারি, এবং জরুরি ভিত্তিতে। জনদুর্ভোগ কমাতে সরকার দ্রুতই পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশিনের আশঙ্কায় লালমনিরহাট সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সম্প্রতি জেলার কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে নারী পুরুষ সহ বেশ কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ এবং স্থানীয় জনগণের বাধাই সেই চেষ্টা ব্যর্থ হয়। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশিনের আশঙ্কাকে কেন্দ্র করে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে বাড়তি টহল ও নজরদারি। সম্প্রতি লালমনিরহাটের কয়েকটি সীমান্ত পয়েন্ট দিয়ে নারী পুরুষ সহ বেশ কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ এবং স্থানীয় জনগণের বাধায় সে চেষ্টা ব্যর্থ হয়। বাধ্য হয়ে বিএসএফ তাদের নিজ ভূখণ্ডে ফিরিয়ে নেয়। ভারত থেকে দেখি পুশিন করতেছে, আমরা দেখার পর ওদেরকে বাধা দেই। এখানে বাধা দেওয়ার পর বিজিবিকে আমরা অবগত করি বিষয়টা। আমরাও আছি, আমাদের বিজিবি সাহেবের ঘর সবাই আছে। ভারতের লোককে আমরা বাংলাদেশে আসতে দেব না। এলাকাবাসী সহ আমরা সহযোগিতা যতটুকু করা লাগে, ভারত থেকে কোনো লোক যেটা আসবে সেটাকে আবার ফেরত দেবো। বিজিবি সহ আমার সীমান্ত এলাকায় পাহারা দিতেছি। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার কথা জানায় কর্তৃপক্ষ। কয়জন ঢুকছে বা একজন আমরা অ্যালাউ করি না। আমরা তাদের বলছি যে আমিও ইমিগ্রেশন অফিসার না, আপনি তারা ইমিগ্রেশন অফিসার না, আমাদেরকে সরকার এই ক্ষমতাটাও দেয়নি। একেবারে আমাদের রেসপেক্টেড ডিজি মহোদয় বলে দিয়েছেন, জিরো টলারেন্স, অ্যাকসেপ্টেড না। সীমান্তে পুশিনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের ছাড় দিচ্ছে না বিজিবি। আর দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে রয়েছে স্থানীয় বাসিন্দারাও। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। নরসিংদীর শিবপুরে স্থানীয় বিরোধের জেরে একটি সড়ক সংস্কার কাজ আটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে 5 গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই কাঁচা রাস্তা। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগ চরমে উঠেছে। মাহবুবুর রহমানের তথ্য, ভিডিও চিত্র নিয়ে তাহসিন তারিনের রিপোর্ট।
নরসিংদীর শিবপুর উপজেলার সাদারচর ইউনিয়নের মৈশাদী গ্রামের এই সড়ক দিয়ে প্রতিদিন 5 গ্রামের কয়েকশো মানুষ চলাচল করেন। দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থী সহ রোগীদের। সড়কটির উন্নয়ন কাজে 1,93,000 টাকা বরাদ্দ দেয় সরকার। টেন্ডার প্রক্রিয়া শেষে ঠিকাদারও নিয়োগ দেওয়া হয়েছে। তবে স্থানীয় বিরোধের কারণে কাজ শুরু করতে বাধার মুখে পড়েন প্রকল্প সংশ্লিষ্টরা। দ্রুত সড়কের কাজ শুরু করে দীর্ঘদিনের ভোগান্তির অবসান চান এলাকাবাসী। খাটলে যামু এই ব্যবস্থাটা স্কুল যেতে পারি না, বৃষ্টির কারণে রাস্তায় কাদা হয়ে থাকে। এই রাস্তাতে আমরা কোনো চলাফেরা করতে পারি না, মানে রাস্তাতে বাড়িয়ে যামু মেডিকেলে এইটার বন্দোবস্ত না। আমরা চাই এই রাস্তাটা বরাদ্দ হয়েছে, এই রাস্তাটা যাতে করে দেয়। একটা বরাদ্দকৃত রাস্তা, প্রায় 2,200 মানুষের চলাচলকৃত রাস্তা এবং 30 বছরের পুনঃ রাস্তা, যারা এই ন্যাক্কারজনক ঘটনাটা ঘটাইছে সরকারের কাছে দাবি জানায়, প্রশাসনকে দাবি জানায় যেন একটা দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় বিরোধ মিটলে দ্রুত কাজ শুরু হবে বলে জানান এলজিইডি কর্মকর্তারা। লেআউট দেওয়ার পূর্বেই ওই এলাকার লোকজন থেকে একটা লিখিত কমপ্লেন দেওয়া হয় ইউনো স্যার বরাবর। ইউনো স্যার এটা শুনানি করলেন এবং এটা বললেন যে তাদের স্থানীয়ভাবে এটার সমাধান করার জন্য। এখন পর্যন্ত এটার কোনো সমাধান হয় নাই। দ্রুত সড়কটির উন্নয়ন কাজ শেষ হবে বলে প্রত্যাশা জানান এই এলাকার বাসিন্দারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবারও জানাবো খেলার খবর। শুরুতে ক্রিকেট। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী সংগঠন ক্লাব কেন্টে যোগ দিয়েছেন বাংলাদেশি পেসার হাসান মাহমুদ। 2026 মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিনি মোট 6টি ম্যাচ খেলবেন। প্রথম ধাপে চলতি জুন মাসে 2টি এবং সেপ্টেম্বর বাকি 4টি ম্যাচ খেলবেন এই পেসার। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টিতে লাল বলের ম্যাচ খেলার গৌরব অর্জন করছেন হাসান। আগামী 12 জুন ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচে তার অভিষেক হতে পারে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘের পতাকা তলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। সশস্ত্র পুলিশ বাহিনীকে যুগোপযোগী করার প্রত্যয়। নতুন অর্থ বছরের বাজেট উত্থাপন কাল অগ্রাধিকার পাচ্ছে সেবা খাত। বরাদ্দ বাড়লেও স্বচ্ছ ব্যবহার চ্যালেঞ্জিং হবে, বলছেন বিশেষজ্ঞরা। বগি লাইনচ্যুতির 2.5 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ জামালপুর রুটে ট্রেন চলাচল শুরু। রাজশাহী ও হবিগঞ্জের সড়ক দুর্ঘটনায় নিহত 4। এবং ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল। আয়োজক 3 দেশে বর্ণাঢ্য আয়োজনের ডামাডোল। শেষ প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার বড় জয়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।